হাদি সাহেব গুলিবিদ্ধ। তো যেটা জানতে পারলাম এখন পর্যন্ত পেপার পত্রিকা বা খবরগুলো দেখে, যে উম, কে বা কাহারা হঠাৎ করে ওনাকে মোটরসাইকেল থেকে এসে গুলি করে, সেই গুলি ওনার কানের পাশ দিয়ে যায়, যদিও মারা যায়নি, এখনো বেঁচে আছে। তবে আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে রইল বাকি 49। আপনাদের মনে আসছে নিশ্চয়ই, গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের বাঘা বাঘা ইউটিউবার কেউ কিন্তু রাশেদ খানের 50 জন মারা যাবে বা টার্গেট কিলিংয়ে 50 জন, এইটা নিয়ে খুব একটা ভিডিও বানায়নি। এবং অনেকে আমাকে বলেছিলেন, ভাই এই ধরনের ভিডিও এটা কি, এটা সত্য নাকি, এই সেই। তা আমি তাদেরকেও বলছি যে এটা সত্য না মিথ্যা সেটা হচ্ছে পরের কথা, কিন্তু রাশেদ খান তিনি পাবলিকলি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে, নির্বাচনে তফসিল ঘোষণার পরপর 50 জনকে টার্গেট কিলিং করা হবে। এবং তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের হবে বা নির্বাচনের প্রার্থী ঘোষণা ওরা যখন থেকে শুরু করেছিল, যে প্রার্থী বিভিন্ন এলাকায়, তখন থেকে প্রায় 200 জন মারা গিয়েছে সব নির্বাচনী কর্মকাণ্ডে। হয় জামাত বিএনপিরে মারছে, বিএনপি জামাতের মারছে, এই সেই। তো আজকে, গতকাল তফসিল ঘোষণা হলো, আজকে সর্বপ্রথম সাউহাদিকে কাউয়া বানায় ফেলাইলো হইলো। তো ওকে যে মারছে, এখন ঢাকা পুলিশ, যেটা ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান, আপনার বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, মোটর সাইকেলে করে এসে দুজন দুর্বৃত্ত আসে এবং তারা হঠাৎ করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এবং হাদি সাহেব গুলিবিদ্ধ হন কোথায়? পল্টন এলাকায়, তার মানে ঢাকা 8। আর ঢাকা 8টা কার? ঢাকা 8 হচ্ছে যে মির্জা আব্বাসের আসন। মির্জা আব্বাস সম্বন্ধে আপনারা সকলেই জানেন, ওনার অতীত ইতিহাস জানেন, সব কিছু জানেন। তারপর আমি আসলে শিওর না যে মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছে। এখন আবার হাদি গ্রুপ বিভিন্নভাবে ফেসবুকে অলরেডি সয়লাভ যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়িঘর জ্বালাই দিবে, ভেঙে দিবে। মির্জা আব্বাসের উপর খুব খেপা। কিন্তু আসলে কি মির্জা আব্বাসের উপর খেপা হওয়ার দরকার, নাকি রাশেদ খানকে নিয়ে আসা দরকার? আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে রাশেদ খানকে তো পুলিশ সাথে সাথেই ধরা উচিত ছিল। গত 8 তারিখে যখন সে বলেছিল যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে, সেই দিনই রাশেদ খানকে নিয়ে আসা উচিত ছিল, যে এই 50 জন কারা। তুমি কোত্থেকে খবর পাইলা? তোমারে মোসাদে বলেছে, এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এসে বলেছে, কারণ তোমার সাথে মোসাদের ভালো সম্পর্ক। আমার এর আগের বেশ কিছু ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে আমেরিকান গোয়েন্দা সংস্থার লোক আছে, টার্কির গোয়েন্দা সংস্থার লোক আছে, মোসাদের গোয়েন্দা সংস্থার লোক আছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকও আছে। এই 4টা দেশ এবং চায়নার গোয়েন্দা সংস্থার লোকও আছে, ভরপুর এসব লোক। কে কোথায় কখন কাকে টার্গেট কিলিং করবে সেটা রাশেদ খান কিভাবে জানলো? রাশেদ খান কিভাবে স্পেসিফিক্যালি 50 জনের কথা বললো? তো 50 জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গেল, টার্গেট কিলিং এর শিকার একজন হলো, তার মানে বাকি রইল আরো 49 জন। এই 49 জন কারা কারা? আর এই গুলি করে, এই যে সাউয়াদিকে গুলি করার পরে, ওরে কাউয়া বানানোর পরে, এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসা বাড়ি ভাঙবে, কি করবে আল্লাহ জানে। কারণ মবের রাজা তো এরা সবাই, মবের রাজা এরা না। এই সাউয়াদি কিন্তু একসময় কিন্তু চিল্লায় বলছিল যে 32 আমরা ভাঙছি, অমুক আমরা ভাঙছি, এখন থেকে আমরা ভাঙতে হলে পয়সা দিতে হবে, আমরা পয়সা নিয়ে ভাঙবো। এখন এই যে তারা মবের রাজত্ব কায়েম করছিল, আজকে সেই মবের রাজত্বর কায়েমের আরেকটা সুযোগ হলো। আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করছে, কি বয়কট করছে, যে আমরা নির্বাচনই করবো না, এই নির্বাচন মানি না, তফসিলও মানি না। আওয়ামী লীগ কিন্তু একটাবারও কোথাও বলে না যে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করব। এরপরও এই কাহিনী হচ্ছে, কারণটা কি? আবার এদিকে দেখেন বিএনপি নেতা তারেক, ওনার নিজের কোনো আইডেন্টিটি নাই, উনি ভোটারও হন নাই, উনি বাংলাদেশের নাগরিকও না এই মুহূর্তের জন্য, মানে নির্বাচনী ব্যবস্থায় বা ইয়েতে নাই। আবার তফসিল ঘোষণা হওয়ার পরে কেউ ভোটার হইতে পারবেন না। তো একজন লোক যদি ভোটারই না হন, তিনি সংসদ সদস্য হবেন কিভাবে? একজন লোক যদি ভোটারই না হন, তাহলে তিনি আবার কি হবেন কিভাবে? তিনি আবার প্রধানমন্ত্রী হবেন কিভাবে? এই বিষয়গুলো একটু মিলান। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমরা জানি না, নাকি খালেদা জিয়া, নাকি এই ওসমান হাদিককে আজকে গুলি করার মাধ্যমে আরো 2-1 জন পড়ার মাধ্যমে 14 তারিখে ঘোষণা দিবে যে খালেদা জিয়া শহীদ হয়ে গেছেন, কোনটা? সবগুলো মিলান।
এই জন্যে আমি ব্যানার এবং হেডলাইনে লিখেছি যে ওসমান হাদি, রইল বাকি 49, তার মানে একজন অলরেডি ডান। এখন সকলের দরকার, পুলিশ যদি চায় তাহলে রাশেদ খানকে নিয়ে সরাসরি কাস্টাডিতে নেওয়া উচিত, পিটাইয়া মাইরা পাছার নিচে দিয়ে ওই যে ডিম আছে না, গরম ডিম, ওগুলো ঢুকে বাইর করা উচিত, যে তুমি যে 50 জন বলছিলে সেই 50 জনের মধ্যে একজন গেছে, বাকি 49 জন আছে, এই 49 জনের আমরা বাঁচাইতে হবে। তুমি বেটা বলো কই থেকে পাইছো ইনফরমেশন, কে কে আছে, কারা কারা যাবে। কারণ এটা এখন রাশেদকেই বলতে হবে। রাশেদ যদি না বলে, তারে উল্টায়া লটকাও। এখানে কারোরও দোষ দেওয়া লাভ নাই, সব জানে রাশেদ, রাশেদ খানই জানে। এই জন্যে আমি বলছি যে সাউ আদি গুলিবিদ্ধ, রইল বাকি 49। চলেন দেখতে থাকি, আমরা বারবার আসবো, যখনই ঘটনা তখনই আসবো, যখনই ঘটনা তখনই আসবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইনকিলাব মঞ্চের প্রধান মুখপাত্র ওসমান হাদির উপরে হামলা হয়েছে, যা আশঙ্কাজনক, বিস্ময়কর, আতঙ্কজনক, ভবিষ্যতের ইঙ্গিত। ওসমান হাদির এই হামলাকে কেন্দ্র করে 3টি সন্দেহ সমীকরণ রয়েছে। এই 3টি খুঁজলেই আপনি আসল সত্য পেয়ে যাবেন, এখানে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না। এখানে আপনার ওয়াকারুজ্জামান, মির্জা আব্বাস, আওয়ামী লীগ, ভারতের 4টি বিষয়কে আপনি হাতে ধরে রাখেন। ওসমান হাদি আমাদের জুলাইয়ের এক উজ্জ্বল নক্ষত্র, গণতন্ত্রের পক্ষের এক লড়াকু শক্তি, অপশক্তি বিরোধী, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারী, বেঈমান এবং সার্বভৌমত্ব বিরোধী এক উঁচু কণ্ঠস্বর ওসমান হাদি। ওসমান হাদিকে আমরা দেখে আসছি গত 14 মাস যাবৎ, 15 মাস যাবৎ, যার গায়ে কোনো রকম কোনো কাদা লাগে নাই, কেউ লাগাতে পারে নাই, এবং সত্যের পক্ষে তিনি সর্বদা ছিলেন উচ্চকিত। গণতন্ত্রের এই উজ্জ্বল নক্ষত্র, ফ্যাসিবাদ বিরোধী এই তারকা যোদ্ধার উপরে যে হামলা হয়েছে তা ছিল নৃশংস, ভয়ঙ্কর, ঠিক যেভাবে হামলা করে। তারপরেও আরও কিছু বিষয় আপনাকে হাতে রাখতে হবে। সে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী। অনেকে ধুম করে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখতে পারে, এটা খুব স্বাভাবিক। মির্জা আব্বাসের এসব হত্যার অভ্যাস রয়েছে। এর পেছনে আরেকটি চমৎকার এবং উদ্বেগ হওয়ার মতো ঘটনা থাকতে পারে। এই হামলাটা করে দিলেই সবাই মির্জা আব্বাসকে সন্দেহ করবে। হাদিও গেল, আবার আব্বাসকেও সন্দেহ করলো। এক ঢিলে যেন 2 পাখি মরার মতো ঘটনা। তার অর্থ এই নয় যে মির্জা আব্বাসকে সন্দেহের উপরে রাখব। তাহলে হামলাটা কারা করতে পারে? সেনাপ্রধান বর্তমানে বাংলাদেশে অপরাধী সেনা কর্মকর্তাদের নেতাতে পরিণত হয়েছেন, সিন্ডিকেট নেতাতে পরিণত হয়েছেন, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী যে শক্তি তার নেতৃত্বে রয়েছে ওয়াকারুজ্জামান। তাকে আমরা কোনোভাবেই বিশ্বাস করি না। সে নিমক হারাম, জাতিবিরোধী, গণশত্রু। তাকে অতি দ্রুত তার আসন থেকে সরানো উচিত। বিএনপির কারণে, মির্জা আব্বাসদের কারণে, সালাউদ্দিনদের কারণে, জিয়া তারেক রহমানের কারণে এবং মির্জা ফখরুলদের কারণে এই সুপ্পু এবং হাদি রয়ে গিয়েছে। এখানে 3টি বিষয় বর্ণনা করি। এর সাথে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়টিও আসবে, ফেলে দেওয়া যাবে না। তাহলে এই যে 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন, সরকার কিন্তু দুর্বল হয়েছে। এই 2 ছাত্র উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করে কি করতে পারবেন কি না পারবেন সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু ক্ষতি কিন্তু যা হবার হয়ে গিয়েছে। 2 ছাত্র উপদেষ্টা সরকারে থাকলে অনেকেই অনেক সিদ্ধান্ত নিতে ভয় পেত। ডক্টর ইউনূসের আশেপাশে যেসব ভারতের দালালেরা রয়েছে তারা কিন্তু এখন দুমসে ষড়যন্ত্র চালিয়ে যাবে ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। সুতরাং মির্জা আব্বাসকে পচিয়ে দেয়া গিয়েছে। মির্জা আব্বাস নিজেও পচেছে, নিজের পচা নিজে পচেছে, আর যারা পচানোর তারা তো পচিয়েছে। এই হামলা ঘটার সাথে সাথে আওয়ামী লীগ তাদের গণকণ্ঠ নামক ফেজ থেকে সরাসরি বলেছেন, মির্জা আব্বাসের ছবি দিয়ে পোস্ট করেছে যে তফসিল ঘোষণার পরের দিনই হাদির উপরে হামলা। অর্থাৎ তারা আব্বাসের দিকে ঘটনাটা সরিয়ে দিতে চেয়েছে। এবার আব্বাস সত্যিকার অর্থেও হামলা করতে পারে, আবার ছাত্রলীগ করেও আব্বাসের দিকে
ঘুরিয়ে দিতে পারে। তবে এই পরিকল্পনার পিছনে ডিজিএফআই এবং ওয়াকারের হাত থাকাটা খুব স্বাভাবিক। আরেকটি বিষয় বলতে হয়, ভারতের যেসব হত্যাকাণ্ড ঘটায় সেগুলো খুব নৃশংস হয়, যাতে মানুষ ভয় পেয়ে যায়, মানুষের মধ্যে যেন আতঙ্ক চটে যায়। এই কারণে নৃশংসভাবেই হত্যা এবং হামলা করতে ভালোবাসে আমরা আগস্টে দেখেছি হাসিনা পালানোর 2 দিন আগে যেভাবে মাঠে নেমেছে, তখন আমরা হত্যার ধ্বংসলীলা দেখেছি, বীভৎসতা দেখেছি। এবং সারা পৃথিবীর নানান দেশে, পাকিস্তান বলেন, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, যেভাবে হামলা করে তা নৃশংসভাবেই করে থাকে। একটি হামলা করে 10 জনকে ভয় পাইয়ে দিতে চায়, সেই পথে হেঁটেছে র। এবার আসি 2 উপদেষ্টার পদত্যাগ। 2 উপদেষ্টা এখন এর বিরুদ্ধে পুলিশকে পরিচালিত করতে পারবেন না, পুলিশকে ডাইরেক্ট নির্দেশনা দিতে পারবেন না। পুলিশও কারোর ভয়ে যে খুব মুহুর্মুহু ছুটবে এমন পরিস্থিতিতে নাই, কারণ সরকারে যারা আছে তারা জুলাইয়ের জোরকে ধারণ করেন না। জোর ধারণ না করলে পুলিশকেও সেভাবে পরিচালিত করা যাবে না। বাংলাদেশের পুলিশ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে এসেছে, এই দাবি এখনও করা যায় না। সুতরাং এই 2 উপদেষ্টাকে নানান ষড়যন্ত্র, ভিতর বাইরের ষড়যন্ত্রের মাধ্যমে সরকার থেকে সরানো হয়েছে। খোমেনি এহসান খুব শক্তিশালী অনলাইন অ্যাক্টিভিস্ট, খুব পরিচিত না হলেও অত্যন্ত মেধাবী এবং চৌকস। তিনিও এই আশঙ্কা করেছেন গত 6 মাস যাবৎ যে কোনো মূল্যে ষড়যন্ত্রের মাধ্যমে এই উপদেষ্টাদেরকে সরকার থেকে বা উপদেষ্টা পরিষদ থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে, যাতে করে দেশবিরোধী, গণতন্ত্র বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তি দমে যায় এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে দমিয়ে রাখা যায়। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে যেন নড়তে নেওয়া না যায়। ফ্যাসিবাদ বিরোধী শক্তি ডিরেক্ট অপারেশনে কোনো রকম ব্যবস্থা নিতে যেন না পারে। খেয়াল করলে দেখবেন 2 উপদেষ্টা পদত্যাগ পরপরই কী ঘটেছে। হাদির উপরে হামলা হয়েছে, নাইমুল ইসলাম খান সেনা নিরাপত্তা থেকে উন্মুক্তভাবে বেরিয়ে এসেছে আজকেই। এই 2 উপদেষ্টা পদত্যাগ করার সাথে সাথে গত পরশু অর্থাৎ 9 তারিখ চট্টগ্রামে জেদার্সে ঘোষণা দেওয়া হয়েছে নৌ উপদেষ্টাকে চট্টগ্রামে যেতে হবে না। অর্থাৎ 2 উপদেষ্টা পদত্যাগ করার সাথে সাথে গণতন্ত্রের বিরোধী দোসরেরা, ফ্যাসিবাদের দোসরেরা মাথা ছাড়া দিয়ে গরম বক্তব্য দেওয়া শুরু করেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জামাল শিক্ষক, যে ছাত্রদেরকে ব্রাশ ফায়ার করতে বলা হয়েছে, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার করেছে। সবই ঘটেছে মাত্র 40 ঘন্টার মধ্যে, 48 ঘন্টাও হয়নি। অর্থাৎ 2 উপদেষ্টা পদত্যাগের মধ্যে এসব ঘটনা পরিলক্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে। তার মানে ফ্যাসিবাদ কাদের উপরে নির্ভর করতে চাইছে? এখনও ফ্যাসিবাদের প্রধান শত্রু এই ছাত্ররাই। ভারতের প্রধান শত্রু এখনও ছাত্ররাই। ভারতের প্রধান শত্রু ইউনূস হাতকে দুর্বল করার জন্যই তারা 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়েছে। তাদের পদত্যাগের পরেই নানান সন্দেহজনক, আশঙ্কাজনক এবং ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ওয়াকার কি তার আপার ফোন ছাড়া বসে থাকে? ওয়াকারের একমাত্র যোগ্যতা মানুষ মারা, এই ছাড়া তার আর কোনো যোগ্যতা নেই। এদেশের সার্বভৌমত্বের পক্ষে কোনো ভূমিকা রাখতে পারবে বলে এদেশের মানুষ কোনোভাবেই বিশ্বাস করে না। কারণ ওয়াকার তার ক্যারিয়ারের জন্ম হয়েছে অবিশ্বস্ততার মাধ্যমে, তার নিয়োগ হয়েছে এক খুনির মাধ্যমে। সে আনুগত্য পোষণ করে ভারতের কাছে। আমাদের জন্য সে আর কি করতে পারবে? আমি হৃদয় থেকে হাদির সুস্থতা কামনা করি। আপনারা হাদির জন্য দোয়া করবেন। হাদি আমাদের ভাই, হাদি গণতন্ত্রের যোদ্ধা। হাদিকে আল্লাহ হায়াত দারাজ করুক। হাদির জন্য এদেশের আরও কল্যাণ হোক। হাদিকে মানুষ ভালোবাসে। আল্লাহ হাফেজ।